নমস্কার, শুভ সন্ধ্যা। কবি রয়েছে আপনাদের সঙ্গে। ইতিহাসের পুনর্নির্মাণ। বিজেপির বুলডোজারে কার্যতই তছনছ চুরমার হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাধের ডায়মন্ড হারবার মডেল। সেই ডায়মন্ড হারবার মডেল, যে ডায়মন্ড হারবার মডেলে অজস্র মানুষের চোখের জল, অজস্র গরিব মানুষের রক্ত, অজস্র মানুষের চোখের জল মিশে রয়েছে। জাহাঙ্গীর খান আগেই মাঠ ছেড়ে পালিয়েছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয়ভাবে যদিও তাকে তিরস্কার করা হয়েছে, কিন্তু জাহাঙ্গীর খান কেন পালিয়েছিলেন তার পিছনে অন্য কোনো মাস্টার মাইন্ড আছে কিনা, হার কার্যত নিশ্চিত বলে নাকি সারেন্ডার করার জন্য নিজের বহু পাপকে বহুদিনের জমে থাকা তিল তিল করে গড়ে তোলা পাপের সাম্রাজ্যকে রক্ষা করার জন্যই কি জাহাঙ্গীর খান আত্মসমর্পণ করলেন? জাহাঙ্গীর খানকে এখানে শুধু ব্যক্তি জাহাঙ্গীর খান নাকি তৃণমূল কংগ্রেস বকলমে, সে উত্তর সময় দেবে খুব তাৎপর্যপূর্ণভাবে, এবং এটাই হওয়ার ছিল। বারবার করেই বলে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে 1,09,000-এর কিছু বেশি ভোটে বিজেপি সেখানে জিতেছে। বিজেপি এমনিই জিততো। বিজেপির জয় নিয়ে কিছু প্রশ্ন আজকেও নিন্দুকরা তুলছেন, আমি সেই প্রশ্নে যাব না। বিজেপি অতি বড় নিন্দুকও বলতে পারবে না যে ফলতায় কোনোভাবে বিজেপির হারার কোনো ধরনের কোনো সম্ভাবনা ছিল। তাদের বিরুদ্ধে কোনো অ্যান্টি এস্টাবলিশমেন্ট, কোনো ধরনের কোনো অ্যান্টি ইনকামবেন্সির কোনো ধরনের কোনো আভাস নেই, কিচ্ছু নেই। খুব সম্প্রতি বিপুল ম্যান্ডেট নিয়ে সরকারে আসা একটি দল একটি উপনির্বাচনে হেরে যাবে, এই ইতিহাস, এই নজির নেই। যদিও 2011 সালের পরে যে উপনির্বাচন হয়েছিল একাধিক, সেখানে বামপন্থীরা রীতিমতো ভালো ফল করেছিলেন, তৃণমূল কংগ্রেস একাধিক জায়গায় কার্যত হারের জায়গায় চলে গিয়েছিল। অন্য প্রশ্ন। আমি যদি হাওড়া উপনির্বাচনের কথা বলি, সেই ইতিহাস আজকে ঘাঁটব না। আগামী দিনের লড়াইটা সরাসরি, কোনো আর ছায়াযুদ্ধ নয়, সরাসরি সিপিআইএমের নেতৃত্বাধীন বামপন্থীদের সঙ্গে পশ্চিমবাংলায় বিজেপির হতে চলেছে আদর্শের লড়াই, মতাদর্শের লড়াই। এবং এই প্রসঙ্গে আমার খুব কম সামর্থ্য, আমার খুব ছোট্ট একটি চ্যানেল, আমি নিজে অত্যন্ত নগণ্য একজন মানুষ, কিন্তু তবুও করজোড়ে বিজেপির নেতৃত্বের কাছে, সরকারের কাছে আবেদন করতে পারি, মতাদর্শের লড়াই হোক, উপভোগ্য লড়াই হোক, বাকযুদ্ধ হোক, রাজনীতির যুদ্ধ হোক, কোনো ধরনের কোনো রক্তক্ষয়ী ঘটনা যেন না ঘটে। দেখুন, প্রশ্ন হচ্ছে যে আপনি ধরুন সচিন তেন্ডুলকর, তিনি যখন ব্যাট করতে নামতেন তার উপর অজস্র মানুষের অজস্র প্রত্যাশা, সারা দেশের প্রত্যাশা, সারা পৃথিবীর মানুষের প্রত্যাশা। এই বিপুল প্রত্যাশার ভার কাঁধে নিয়ে সচিন তেন্ডুলকর ব্যাট করতে নামতেন। সচিন তেন্ডুলকর যদি পারফর্ম না করতে পারতেন তাহলে স্বাভাবিকভাবেই ভক্তরা হতাশ হতেন, তার ফ্যানরা হতাশ হতেন, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু ধরুন আমি কার কথা বলবো, ধরুন জাহির খান বা খুব হরভজন সিং, যারা ব্যাটিংয়ে সেরকম পারদর্শী নন, সেরকম কোনো ব্যাটসম্যান যদি তারা শূন্য করেন, তাহলে কি মানুষ অবাক হয় না? বিজেপির ওপর কিন্তু প্রবল প্রত্যাশার চাপ, এবং এই প্রত্যাশার চাপ বিজেপি তাতে নুয়ে পড়ে, নাকি প্রত্যাশার চাপ সত্ত্বেও মাথা সোজা করে, কাঁধ সোজা করে, বাংলার মাটির সেন্টিমেন্ট বুঝে লড়াই করতে পারে, আগামী দিনে সরকারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং জনপ্রিয়তা ধরে রাখতে পারে, সেটা সময় বলবে। বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক নিশ্চয়ই ভাববেন। বামপন্থীরা, সিপিআইএম, তারা বারবার করেই বলে আসছেন বামপন্থার পুনর্জাগরণ, এবং সেই ঘটনা কিন্তু ঘটছে। এবং কংগ্রেসও 5%-এর কাছাকাছি ভোট পেয়েছে। সেই কংগ্রেস যে আক্ষরিক অর্থেই ক্ষয়িষ্ণু শক্তি, সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমার একটা কথা মনে পড়ে, যখন রাজ্যে রমরম করে সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার চলছে, তখনও বিজেপির কিছুটা হলেও অস্তিত্ব ছিল। ভোট তারা পেতেন না, কিন্তু কিছু মানুষ বিজেপিকে সমর্থন করতেন। তাদের হিন্দুত্ববাদের জন্য হোক, যে কোনো কারণেই হোক, আর্থিক নীতির জন্য, খুব বেশি নয়, হিন্দুত্ববাদের জন্য সমর্থন করতেন। কংগ্রেসের কিছু সমর্থন এখনও রয়েছে, বামপন্থীদের তো রয়েইছে। আপনি ভাবতে পারেন কি ডেমনিক আক্রমণ 2011 সালের পর থেকে এই তৃণমূল কংগ্রেস তারা করে এসেছে। কিন্তু বামপন্থীরা 2016 সালে 40%-এর কাছাকাছি ভোট পেয়েছিলেন ওই ডেমনিক আক্রমণের পরে। তারপরেও তাদের সংগঠন, আমি বারবার করে বলছি, ভোট না থাকতে পারে, ভোট বারবার করে রক্তক্ষরণ, সিপিএম শূন্য, এই কয়েনেজ বহু মেইনস্ট্রিম মিডিয়ায় দেখা গেছে। তৃণমূল তো হেন ব্যঙ্গ, বিদ্রুপ, ট্রোল ইত্যাদি নেই করতে বাকি রেখেছে।
কিন্তু তারপরেও পশ্চিমবাংলায় এমন কোনো গ্রাম নেই যেখানে সিপিএম পার্টি করার একটা লোক নেই। একদম কোচবিহার থেকে কাকদ্বীপ আমি বলছি। তৃণমূল কংগ্রেস সবাই বলছি বরফের মতো গলে যাচ্ছে এত তাড়াতাড়ি, এবং এটাই হওয়ার ছিল, কোনো মতাদর্শগত ভিত্তি নেই। শুধুমাত্র বেআইনি রোজগার করা, 2 নম্বরই রোজগার করা ইত্যাদি যদি একটা দলের মোটো হয়ে থাকে, তাহলে সেই দল সরকারে না থাকলে তার সঙ্গে লোক থাকবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কী করে আগামী দিন দল রাখবেন, রাখতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ, সম্ভবত পারবেন না। তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন, অপ্রাসঙ্গিক একটি দল। আগামী দিনের লড়াই বামপন্থীদের সঙ্গে বিজেপির। এবার একজন ব্যক্তি, একজন হকার চাকদহ স্টেশনে, তিনি ওই হকার উচ্ছেদের জন্য আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন। তিনি সিআইটিউর সদস্য ছিলেন, সিআইটিউ বিভিন্ন জায়গায়, এবং আপনারা দেখেছেন যে বিরাটিতে, বেলঘড়িয়ায়, কসবায়, বিভিন্ন জায়গায় বামপন্থীরা লড়াই করছেন, হকার উচ্ছেদ রুখে দিচ্ছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়াই করে স্টে অর্ডার নিয়ে আসছেন। এবার আপনি ঝাঁ চকচকে রাস্তা, কমফোর্ট, অ্যামেনিটিস, এগুলো চাইবেন, এতে কোনো সন্দেহ নেই। এবার আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ গরিব মানুষ, আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব মানুষ, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে সরকার, তারা রাস্তায় গিয়ে থাকছে, খুব দুর্ভাগ্যজনক। তাদের উচ্ছেদ করা, এটাকে বেআইনি না বলা গেলেও অমানবিক বলাই যায়। এবার আপনি কোন পক্ষ নেবেন সেটা আপনার ব্যাপার, আমি সেটা বলে দিতে পারি না। যে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে গরিব মানুষকে পুনর্বাসন দিয়ে, সঠিক পুনর্বাসন দিয়ে, তাদের মাথা গোঁজার ঠাঁই করে, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিকল্প ব্যবস্থা করে তারপর তাদেরকে অবশ্যই সরিয়ে দেওয়া হোক এনক্রোচ করা জায়গা থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টে অর্ডারের জন্য অ্যাপিল করেছেন, পাচ্ছেন। এবার গরিব মানুষের তো সেই সুযোগ নেই। আজকে কসবায় বুলডোজার চলেছে জাভেদ খানের, এবং তৃণমূল কংগ্রেসের আমলে গোটা কলকাতা শহর জুড়ে, গোটা পশ্চিমবাংলা জুড়ে, গ্রামে, শহরে, হাটে, বাজারে একের পর এক সিন্ডিকেট রাজের সঙ্গে জড়িয়ে যে মাফিয়া চক্র, প্রমোটিং চক্র যেভাবে তৈরি হয়েছে, একের পর এক বেআইনি নির্মাণ, বহুতল, মানুষের প্রাণ গেছে, ভাবাই যায় না। কিন্তু তার প্রতিবেদন হিসেবে গরিব মানুষকে, সাধারণ মানুষকে হেনস্থা না করা, তাদেরকে যথাযথ পুনর্বাসন দেওয়া, সময় দেওয়া, আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা উচিত। কারণ গরিব হলেও তাদের বেঁচে থাকার অধিকার তো বোধহয় রয়েছে, সংবিধান বোধহয় সেই অধিকার দেয়, মানবিকতাও বোধহয় সেই অধিকার দেয়। আপনি কোন পক্ষে? অনেকেই বলতে পারেন, আরে গরিব মানুষ আপনার বাড়ির সামনে যদি গিয়ে ফুটপাত বসায়, এই সমস্ত কথা নয়। আপনি একটুখানি লজিক্যালি যদি ভাবেন, আপনার বাড়ির সামনে গিয়ে যদি দোকান বসায়, কিছু করে, কেন করছে মানুষ? এবং সরকার, আমার ধারণা, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করতে চাইব যে এটাকে নিয়ে আন্তরিকভাবে ভাবুন। জয় নিশ্চিত হয়ে গিয়েছে। ফলতায় ভোটের দিন রান্না করে খাওয়ানো, ভোটের আগে থেকে রান্না করে খাওয়ানো ইত্যাদি ব্যাপার, কাউন্টিংয়ের অনেকে তুলছেন। বিজেপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ফলতায় জিততেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। আমার মনে হয় তৃণমূল কংগ্রেস 2011 সালের পর থেকে যে সব থেকে বড় সাংগঠনিক অপরাধটা করে ফেলেছে, ভুলটা করে ফেলেছে, যার জন্য তাদের আজকে এই অবস্থা, একটা ভোটেও তারা নিজেদেরকে যাচিয়ে নেয়নি। কারণ সব চাই, ওই কোবর সুমন একবার বলেছিলেন না, খাও খাও খাও, সব খেতে হবে, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি। এই দামোদর শেঠ হতে গিয়ে যেদিন খাদ্যের অভাব হয়ে গেল, তারা নিশ্চিহ্ন হয়ে গেল। তারা খেটে খেতে শেখেনি, তারা কুটে খেয়েছে, তারা চেটে খেয়েছে। ভোট কীভাবে করতে হয়, মানুষের পালস কি, তারা বোঝার চেষ্টাই করেনি। আজকে বিজেপি যদি একই ভুল না করে, তাহলে বিজেপির পক্ষে মঙ্গল এবং রাজ্যের মানুষের পক্ষেও মঙ্গল। মানুষকে ডিম ভাত ইত্যাদি খাওয়ানোর দরকার, ডিমের জল, এসব অভিযোগ উঠে আসছে, এসব দরকার নেই তো। এমনি তো আপনারা জিতবেন, কেউ আটকাতে পারতো না। এই হয়তো 1 লক্ষ ভোটে জিততেন না, 70,000 ভোটে জিততেন। বামপন্থীরা 20% ভোট পেয়েছেন, তারা অবশ্যম্ভাবী পেয়ে 30%-এর বেশি ভোট পেতেন। এবার আমার আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে যে আগামী দিনের রাজনীতির নির্ধারক শক্তি কি আবার ধর্ম হবে, হিন্দু মুসলিম হবে, নাকি মানুষের খেটে খাওয়ার এজেন্ডা হবে? সেটা বিজেপি একভাবে চাইবে, অবশ্যই তারা চাইবে হিন্দু ভোটকে কনসলিডেট করতে। এই নির্বাচনে তারা সেই এজেন্ডা নিয়েই এসেছে। যদিও কর্মসংস্থান ইত্যাদির বিষয় তাদেরকে তুলে আনতে হয়েছিল, সেখানে বামপন্থীদের সাফল্য আছে, কারণ তারা এজেন্ডাটা সেভাবে সেট করতে সফল হয়েছিলেন। মন্দির মসজিদের থেকেও কর্মসংস্থান, জনমুখী প্রকল্প ইত্যাদি। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি, কারণ
এই গো হত্যা ইত্যাদি ব্যাপারে, বকরিদ, গরু বিক্রি করা যাবে না, এই নিয়ে অজস্র হিন্দু মানুষ তারা পথে বসেছেন, তারা মাথায় হাত পড়েছে তাদের। আগামী দিনে কি রাজনীতির ভরকেন্দ্রটা ধর্মীয় সেন্টিমেন্টের সুরসুরির ভিত্তিতে হবে, নাকি কর্মসংস্থান, রুটি রুজি, মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো, দাবি দাওয়াগুলো, সেগুলো নিয়ে হবে, সেটা নির্ধারণ করবে শাসকের দৃষ্টিভঙ্গি এবং অবশ্যই বিরোধীদের আন্দোলনের ঝাঁজ ইত্যাদির ওপর। কোন দিকে যায় আগামী দিনে রাজ্যের হাল হকিকত কী হয়, আমি অবশ্যই রাজনীতির একজন ছাত্র হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন পর্যবেক্ষক হিসেবে, একজন অবজারভার হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে দেখতে চাইব। আপনারাও নিশ্চয়ই চাইবেন। নো মোর ভায়োলেন্স, প্লিজ, সবার কাছে আবেদন। প্রত্যেকে ভালো থাকুন এবং যারা প্রথমবার এই চ্যানেলে এলেন দয়া করে সাবস্ক্রাইব করুন।